গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলার অন্তর্গত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর এই গল্পটি আমরা দুটি ক্লাস জুড়ে আলোচনা করেছি। তো আজকে সেই গল্পের সারসংক্ষেপ, তার নামকরণ, কিছু টিকা এবং তোমাদের অনুশীলনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো গল্পের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব প্রথমে। অর্থাৎ গোটা গল্পটি আসলে কি রয়েছে, এই যে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি দুটি ক্লাস জুড়ে, সেটার একটা সংক্ষেপে আলোচনা করা এবং তার একটা সারমর্ম বলা, যেটা তোমাদের মনে থাকবে। তো এই গল্পটি অর্থাৎ সেনাপতি শঙ্কর এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও আরেকবার মনে করে নেওয়া যাক। তো এই সেনাপতি শঙ্কর গল্পটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা তার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো এই গল্পের সারসংক্ষেপ অর্থাৎ গল্পটিতে কি ছিল আমরা দেখি। গল্পটি একটা প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা এক কল্পনাপ্রবণ ছেলের পরিচয় আমরা পাই, যার নাম শঙ্কর, শঙ্কর সেনাপতি, তাই তো? এবং আমরা দেখি গল্পে যে শঙ্কর সেনাপতি সে প্রচন্ড কল্পনাপ্রবণ। সে সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকে, কিছু কল্পনা করতে থাকে বা স্বপ্নও দেখতে থাকে। এবং গল্পের আহ মাঝে আমরা দেখি যে শঙ্কর একটা সময় কোনটা স্বপ্নে দেখা আর কোনটা জেগে থেকে দেখা সেটাই গুলিয়ে ফেলছে। এবং গল্পটি আগেবারে এটা নিয়েই যে তার ক্লাসে, সে পঞ্চম শ্রেণীর ছাত্র এবং তার সেই ক্লাসে বিভীষণ দাস নামে একজন মাস্টার মশাই প্রকৃতি বিজ্ঞান পড়াচ্ছিলেন। তিনি এমু পাখি নিয়ে আলোচনা করছিলেন ক্লাসে। এবং আমরা দেখি যে তখনই আমরা ওই শঙ্করের আনমনা ভাব প্রকাশ পায় গল্পে। আমরা দেখি যে শঙ্কর তার ভাঙা স্কুলের ভাঙা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে শঙ্খচিল ওরা দেখতে দেখতে সেও স্বপ্নে মশগুল হয়ে যায়। তার ক্লাসে শিক্ষক কি পড়াচ্ছেন সেদিকে মন না দিয়ে সে অন্যমনস্ক হয়ে পড়ে। সে তার স্বপ্নের দুনিয়াতে চলে যায়। যে সেখানে কি দেখি আমরা, যে শঙ্কর শঙ্খ চিলেদের সাথে সেও যেন আকাশে উড়ছে, দু হাত দিয়ে, দু হাত যেন তার ডানা হয়ে আকাশে বাতাস কেটে সে এগিয়ে চলেছে। এবং এরপর থেকেই শুরু হয় তার বিভীষণ দাস নামে সেই মাস্টার মশাই এবং শঙ্করের কথোপকথন। যে শঙ্করের এই আনমনা ভাব দেখে মাস্টার মশাই রেগে গিয়ে তার কাছে এসে জিজ্ঞেস করাতে যে কি পড়াচ্ছেন তিনি। তখন সে এমু পাখির নাম শুনেছিলেন, মানে শুনেছিল ক্লাসে যে স্যার বলেছিলেন, সেই অনুযায়ী সে এমু পাখির নাম সহজেই বলে দিয়েছে। তার ফলে যখন বিভীষণ মাস্টার মশাই তাকে আবার জিজ্ঞেস করে যে এমু পাখি সম্পর্কে বলো, যেটা পড়িয়েছি আমি, কোথায় থাকে, কি বৃত্তান্ত, কি বলেছি, সেটাতে আমরা দেখি যে আহ সেই শিশুটি শঙ্কর সেনাপতি সে তার স্বপ্নে দেখা এমু পাখি বর্ণনা করে তার মাস্টার মশাইয়ের সামনে। সে আসলে দেখেনি, সে স্বপ্নে দেখেছে যে এমু পাখি বিশাল বড় আকারের, বাজ পাখির থেকেও বড়। সে সেই ঘুঘুপুকুর, সেই বড় দিঘির সবেদা গাছের ডালে এসে নাকি বসেছিল, যে উড়ে গেলে আশেপাশের পাখিরাও তাকে ভয় পায়। সে অনেক বাতাস কেটে উড়ে যায়। হ্যাঁ, তো এটা ছিল শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখির বর্ণনা, যেটা শুনে তার সঙ্গে তার যে সহপাঠীরা ছিল সবার কাছে সে হাসির পাত্র হয়ে ওঠে। সকলে হাসে। তার কোনো বন্ধু জানায়ও এটা, যে সে সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায়। হুম, ডাব, জাম, গাব
সবেদা এই সমস্ত ফল খেয়ে বেড়ায়, ওর পেট গরম, তাই এই সব ভুলভাল স্বপ্ন দেখে থাকে। হম সত্যি স্বপ্ন শঙ্কর দেখে থাকে, সে স্বপ্ন আর জেগে থাকা দেখা সেটাও গুলিয়ে ফেলে, সে এতটাই স্বপ্ন দেখে। তো সে তার এই এই স্বপ্নে দেখা, তার এই কল্পনা, যেটাকে প্রথমে তার মাস্টার মশাই ধমক দিলেও করে তাকে ঠিক বোঝে, এবং শেষে আমরা দেখি গল্পের শেষে যে মাস্টার মশাই নিজেরও একটা ভালো লাগা কাজ করে শঙ্করের কথায়, সে গাছে গাছে ঘুরে, তার এরকম আহ, একটু অন্যরকম চিন্তা ভাবনা। সেই বয়সের শিশুরা যেমন খেলাধুলা করে বেড়ায়, খেলার দিকে মন থাকে, সেইখানে সেই সেনাপতি শঙ্কর বা শঙ্কর সেনাপতি, তার কিনা প্রকৃতির দিকে খেয়াল, সে এক খুদে প্রকৃতি প্রেম, যে কিনা পাখিদেরকে দেখতে ভালোবাসে। সে এটাও কল্পনা করে যে সে পাখিদের সাথে সেও উড়ছে, এবং সে আরো অনেক রকম স্বপ্ন দেখে থাকে। বাতাসের রং নীল, ঘরদোর সব খয়েরি রঙের, এবং এই এই সমস্ত স্বপ্ন সে দেখে থাকে, যেগুলো আহ, আজগুবি, যেগুলো বাস্তবে হয় না। তো সে এই সমস্ত দেখে থাকে, এবং মাস্টার মশাই শেষে তাকে সঠিক পরিচর্যা করেন, অর্থাৎ তাকে অনুপ্রাণিত করেন, তাকে আরো ভালো করে বুঝিয়ে দেন যে কেমন করে বাগানে গেলে, কেমন করে মাঠে গেলে, কেমন করে গাছেদের কাছে গেলে সে পাখিদেরকে দেখতে পাবে কাছে থেকে, যে গাছের শুকনো পাতার রঙের জামা পরা, অথবা জলপাই রঙের জামা, অথবা বেগুনি রঙের জামা পরে সে যেন পাখি দেখতে যায়। হুম, তাহলে সে পাখি দেখতে পারবে। এমনকি পাখি দেখতে যাবে যখন, তখন যেন পা টিপে টিপে যায়, নাহলে পায়ের আওয়াজে পাখি পালিয়ে যেতে পারে। এবং গল্পের শেষে মাস্টার মশাই এটাও বলেন শঙ্করকে, যে এই পৃথিবীকেই চোখ ভরে দেখার কথা বলেন, যে এই পৃথিবীটাই, পৃথিবীর এই সমস্ত প্রকৃতির, সমস্ত পৃথিবীটাই যেন একটা বই। হুম, পৃথিবীটা যত জানবে, যত দেখবে, তত বইয়ের বইয়ের পড়াশোনার থেকেও বেশি হয়ে ওঠে তার কাছে। তো এই কথা শুনে স্বাভাবিকভাবেই যে শঙ্কর, সে অনেক গর্ববোধ করে, এবং সেও অনুপ্রাণিত হয়। সে এবার তার এই এই যে প্রকৃতি পরিবেশ থেকে পাওয়া আনন্দ, আনন্দের এগুলো তো উপকরণ এক একটা, এই যে নানান রং বেরঙের পাখি দেখা, তার নানান কল্পনা, সেটাকে প্রশ্রয় দেওয়া, এইগুলো কি আনন্দের উপকরণ মাত্র। তো এগুলো প্রকৃতি এবং পরিবেশ থেকেই উদ্ভূত। সেজন্যই এই এই প্রকৃতি বা পরিবেশ থেকে আনন্দের এই সমস্ত উপকরণ যেটা সে সংগ্রহ করছে, এবং সংগ্রহ করতে তার মাস্টার মশাইও তাকে সাহায্য করছেন, যার ফলে তার জীবনটা আরো সমৃদ্ধ হয়ে ওঠে, আরো সমৃদ্ধ হয়ে উঠবে। আগের ক্লাসে আমি বারবার বলেছি এটা, যে সাধারণত আমরা দেখে থাকি শিশু বা কিশোরের মনের যে নানান কল্পনা, নানান স্বপ্ন যেগুলো এসে থাকে, যে আকাশ কুসুম তারা ভাবতে থাকে, যে কৌতূহলী মন নিয়ে তারা যে সমস্ত জিনিস দেখে থাকে, জিজ্ঞাস্য নিয়ে তারা মানুষকে, বড়দেরকে জিজ্ঞেস করে থাকে। হ্যাঁ? তো সেখানে বড়রা তাদেরকে প্রশ্রয় না দিয়ে, সেগুলোকে গুরুত্ব না দিয়ে তাদেরকে খেদিয়ে দেয়, সেখানে তাদের কল্পনা বাধা পায়, তাদের স্বপ্ন দেখা বাধা পায়, কৌতূহল কমে যায়, তার ফলে তাদের ওই জানতে চাওয়ার ইচ্ছাটাও কমে যায়। তাদের জীবনটা সেই অর্থে আর সমৃদ্ধ হয়ে ওঠে না, সেই অর্থে প্রকৃতি থেকে, পরিবেশ থেকে আনন্দের উপকরণ বা আনন্দের রসদ তারা আর সেটাকে বাড়িয়ে নিয়ে যায় না, আনন্দের উপকরণ আর পায় না তারা। কিন্তু যদি এই বিভীষণ, আমাদের আলোচ্য গল্পের এই বিভীষণ মাস্টার মশাইয়ের মতো যদি এরকম আরো সঠিক পরিচর্যা করেন
বা অনুপ্রাণিত করে থাকেন, তাহলে সেই শিশুগুলি বা সেই সেই কিশোরগুলি তাদের কল্পনা আহ দীর্ঘ হবে, তারা আরো ভালোভাবে কল্পনা করতে পারবে, তাদের মনের বিকাশ ঘটবে। হুম? তাদের জীবনটা এই প্রকৃতি থেকে, পরিবেশ থেকে পাওয়া আনন্দ থেকে তাদের জীবনটা আরো সমৃদ্ধ হয়ে উঠবে, যেটা আমাদের আলোচ্য পাঠ্যে বিভীষণ মাস্টার মশাই করে থাকেন তার তার ছাত্র শঙ্কর সেনাপতির জন্য। আচ্ছা, এবার আসি নামকরণ। নামকরণ, তোমরা জানো যে একটা গল্পের বা একটা কবিতার যে নামকরণ থাকে, যে নামটা থাকে, সেটা দেখেই আমরা আকর্ষিত হয়ে থাকি, বা নাম শুনেই আমাদের একটা ভালো লাগা কাজ করে, তাই না? যে গল্পটা কেমন হতে পারে বা কবিতাটা কেমন হতে পারে। তাই জন্য এই নামকরণটা সাহিত্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমাদের আলোচ্য গল্প যেটা আমরা পড়লাম, সেনাপতি শঙ্কর, সেই গল্পের যে নামকরণ বা যে নামটা সেনাপতি শঙ্কর, এই নামটা কতটা যথার্থ হয়েছে বা তোমাদের ঠিকঠাক মনে হচ্ছে কিনা সেটা দেখার। তো আমরা গল্পে কি দেখি? গল্পের মূল উপজীব্য বিষয় কি? যে সেনাপতি শঙ্কর, অর্থাৎ শঙ্কর সেনাপতির কথাই এখানে বর্ণিত হয়েছে কেবল। হুম? যে তাকে ঘিরেই গোটা গল্প, যে আহ, সে কল্পনাপ্রবণ একটি ছেলে। সে প্রকৃতি প্রেমী, সে পাখি দেখতে ভালোবাসে, সে নানান কল্পনা করে থাকে, নানান স্বপ্ন সে দেখে থাকে, এবং এমনকি এমন একটা পর্যায়ে আসে তার, যে কোনটা সে জেগে থেকে দেখেছে আর কোনটা স্বপ্নে দেখেছে সেটা সে গুলিয়ে ফেলতো। উম, এবং সে যখন তখনই, গল্পে আমরা দেখি, যখন তখনই সে আনমনা হয়ে পড়ে, অন্যমনস্ক হয়ে পড়ে। হ্যাঁ, তো কি হয়, আমরা দেখি যে গল্পের তার যে মাস্টার মশাই বিভূষণ দাস, তার উল্লেখ আমরা পাই, এবং তার সঙ্গে তার কথোপকথনের মধ্যে দিয়েই এবং শেষ পর্যন্ত, গল্পের শেষ পর্যন্ত তাদের দুজনের কথোপকথনের মধ্যে দিয়েই শেষ হয়। এবং তার মূল বিষয় ছিলই কিন্তু উম, শঙ্কর সেনাপতিরই কথা। তো কি হয়, এই যে সে একজন কল্পনাপ্রবণ বাচ্চা, এবং সে গাছে গাছে ঘুরে বেড়ায় কেবল পাখি দেখার জন্য। সে প্রকৃতিকে ভালোবাসে, সে পাখি দেখতে ভালোবাসে, সে কল্পনা জগতে ভাসতে ভালোবাসে, সে স্বপ্ন দেখতে ভালোবাসে। আহ বিভীষণ দাস যে এবু পাখি নিয়ে গল্প ক্লাসে আলোচনা করে, এবং তাকে যখন ধরেন তিনি তার অন্য মনস্কতা দেখিয়ে, তখন তার স্বপ্নে দেখা এমু পাখিকে নিয়েই সে কিন্তু বর্ণনা করে থাকে, যে স্বপ্নে এমু পাখিকে কেমন দেখেছিল সেটাই সে বর্ণনা করে থাকে। এবং শেষে বিভীষণ দাস তার এই এই প্রথমের দিকে অবশ্য তার সহপাঠীরা, তার মাস্টার মশাই নিজেই তাকে গুরুত্ব না দিয়েই ধমক দেয়, সহপাঠীরা হাসে, কিন্তু শেষ পর্যন্ত গল্পে আমরা দেখি যে বিভীষণ দাস তিনি নিজেই অনুপ্রাণিত করছেন তার ছাত্রকে, যে এই প্রকৃতিকে দেখার, পৃথিবীকে চোখ খুলে চোখ ভরে দেখার এটাই আসল বই। হুম? এবং কেমন ভাবে চললে, কেমন ভাবে সে মাঠে বাগানে গেলে সে পাখি দেখতে পাবে, সেগুলো তাকে আরো বলে দেয়, অনুপ্রাণিত করে। এটাই গল্পে আমরা দেখে এসেছি, তাই তো? তো এখানে ওটাটাই দেখি আমরা কেবল শঙ্করের কথা, শঙ্করের কল্পনা, শঙ্করের স্বপ্ন। হুম? এবং মাস্টার মশাই শঙ্করকেই ধমক দেয়, তার সহপাঠীরা শঙ্করকে নিয়ে হাসে, তার স্বপ্নকে নিয়ে ঠাট্টা করে, এবং শেষে বিভীষণ দাস, সে মাস্টার মশাই শঙ্করকেই কিন্তু বলে দেন, বুঝিয়ে দেন, অনুপ্রাণিত করেন প্রকৃতিকে দেখার, পৃথিবীকে দেখার। ফলে গোটাটা যেহেতু, গোটা গল্পটাই যেহেতু এই একটি বাচ্চার কথা, এই সেনাপতি শঙ্কর,
ওরফে শঙ্কর সেনাপতির কথাই বর্ণিত হয়েছে, তাই গল্পটির নাম যে সেনাপতি শঙ্কর রাখা হয়েছে সেটা যথার্থ বলেই মনে হয়, তাই না? তোমাদের কি মনে হয় সেটা জানবে, কেমন? তো গল্পে আমরা আন্দিজ পর্বতমালা এবং এমু পাখির উল্লেখ পাই, তাই তো? এবং সেখানে বিভীষণ মাস্টার মশাইয়ের মতে যে এমু পাখি আন্দিজ পর্বতমালায় বাস করে, এবং এমু পাখি সম্পর্কে আরো কিছু তথ্য তিনি দেন। হুম, তো সেই গল্পের এমু পাখির বর্ণনা, গল্পের সেই আন্দিজ পর্বতমালা যা ছিল সেটা বাস্তবে কেমন, হ্যাঁ, বাস্তবে তার তথ্য নিয়ে এখন আমরা টিকা আকারে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, এগুলি টিকা লিখতে দিতে পারে। হুম, তো এই আন্দিজ পর্বতমালা, আগে আসি আমরা এমু পাখি নিয়ে, কারণ গল্পে আমরা দেখি যে এমু পাখির বর্ণনা নিয়েই গল্পটা এগোতে থাকে, এবং শেষ অবধি এমু পাখি সম্পর্কে শঙ্কর যে স্বপ্ন দেখে, তার স্বপ্নে দেখা এমু পাখির বর্ণনা দেয়। তো সেই শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখির বর্ণনা এবং বিভীষণ মাস্টার মশাইয়ের মতে এমু পাখি সম্পর্কে তথ্য, সেই সব বাদ দিয়ে বাস্তবের তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে এমু পাখি তোমরা ছবি দেখতে পাচ্ছ, এবং আশা করছি তোমরা প্রায় সকলেই দেখে থাকবে সামনে দিয়ে এই এমু পাখিকে। তো দেখো, এটা এমু পাখি। তো এই এমু পাখি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। হুম, এরা অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে বাস করে। এরা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই কিন্তু বাস করে, আন্দিজ পর্বতমালায় নয়। হুম, তো এই এই যে এমু পাখিকে তোমরা দেখতে পাচ্ছ, এর আকার কত বৃহৎ! একটা মানুষের মতো প্রায় এদের উচ্চতা হয়ে থাকে। তো এবং কত ভারী, কত বড় ধরনের একটা পাখি তোমরা দেখতেই পাচ্ছ। তো সেজন্যই পাখি সাধারণত উড়তে পারে না। হুম, তো এই এমু পাখির উচ্চতা হয় প্রায় 5 ফুট বা তারও বেশি হয়ে থাকে। হুম, এবং এদের ওজন হয় 45 কেজি, বা কোনো কোনো 50-60 কেজিও হয়ে থাকে। হুম, তো এই যে এমু পাখি, এরা উঠতে পারে না ঠিকই, তবে এরা কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে, সেজন্য এদেরকে দৌড়বাজ পাখি বলা হয়ে থাকে এমু পাখি। হুম, এরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে আহ দৌড়াতে পারে। হুম, তো এই পাখি, এই এমু পাখি সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। হ্যাঁ, তো এই এই শান্ত স্বভাবের এই পাখি, এরা কি খায়? তা ফলমূল, ঘাস পাতা, নুড়ি পাথর, মুরগিরা সাধারণত যেসব খেয়ে থাকে সেই রকমই খায় ওরা। হুম, মুরগিদের মতোই। তো এই যে এমু পাখি, যে স্ত্রী এমু পাখি হয়, অর্থাৎ মেয়ে এমু পাখি যেটা, তারা 1.5 থেকে 2 বছর বয়স থেকেই ডিম পাড়া শুরু করে, তার আগে দেয় না। হুম, তো সেই 1.5 থেকে 2 বছর বয়স থেকে যে ডিম পাড়ে সেটা অক্টোবর থেকে মার্চ, এই 6 মাস তারা ডিম দেয়। হুম, বছরে এরা 25 থেকে 35টা পর্যন্ত ডিম দিতে পারে। হুম, তো গল্পে আমরা দেখি যে আহ, বছরে একটা দুটো ডিম দিয়ে থাকে। তো যাই হোক, এটা আসল তথ্য। তো যাই হোক, এই এমু পাখির ডিম সবুজ রঙের দেখতে হয়, আবার কখনো কখনো নীল রঙের হয়ে থাকে। হ্যাঁ, বেশ সুন্দর দেখতে, এবং আকারে সেই ডিমের আকার মুরগির ডিমের থেকেও 10-12 গুণ বড়। হুম, তো অনেক বড় হয় আকারে। তো এরা 3 থেকে 5 দিন পর পর ডিম পাড়ে। বছরে দুটো নয়, এরা 3 থেকে 5 দিন পর পর এরা ডিম পেড়ে থাকে। ঠিক আছে, এটা অল্প কিছু আলোচনা এই লেবু পাখির, সংক্ষেপেই বলা, কারণ তোমাদের যদি টিকা আকারে আসে তোমরা সংক্ষেপেই লিখবে, সেজন্য। ঠিক আছে, এবার সে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার মধ্যে।
দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা। হুম, তো এই আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৫০০ কিলোমিটার, এবং এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪,০০০ মিটার। হুম, তো যাই হোক, এখন আমরা এমু পাখি এবং আন্দিজ পর্বতমালা সম্পর্কে কিছু জানলাম। হুম, এবার আসি তোমাদের অনুশীলনীর প্রশ্নে। তোমাদের বইতে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলোর উত্তর নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমেই লেখক সম্পর্কে দেখো দুটো প্রশ্ন রয়েছে। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো প্রথম ক্লাসে যেখানে লেখক পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে বেশ অনেকগুলি শ্যামল গঙ্গোপাধ্যায়ের বইয়ের নাম নিয়ে আলোচনা হয়েছে। তো সেখান থেকে তোমরা যে কোনো দুটি বইয়ের নাম লিখতে পারো, যেমন বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো, এরকম আরো অনেক নাম আছে, সেগুলোর মধ্যে দিয়ে তোমরা দুটো দিতে পারো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? কোন বই? না শাহজাদা দারা শুকর। মোগল সম্রাট শাহজাদা মানে দারা শুকর জীবন নিয়ে বা তার ভিত্তিতেই যে উপন্যাস তিনি রচনা করেছিলেন, সেটার জন্যই তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তারপর এই যে এই পাশেই বক্সে উত্তর দেওয়া, ঠিক আছে? তারপর দুয়ের দাগের প্রশ্ন দেখো, এগুলো একটি বাক্যে উত্তর দিতে হবে। হুম, এবার একটা কথা বলার, যেমনই প্রশ্ন আসুক একটি বাক্যে হলেও তোমরা প্রশ্ন সবসময় পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে? সংক্ষেপে লিখবে না। এখানে সংক্ষেপে লিখেছি, তোমাদেরকে এখানে জায়গা ধরবে না বলে, কিন্তু তোমরা পূর্ণ বাক্যেই লিখবে। যেমন দেখো, একের দাগে দেখো, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? তো গল্পে যে আকন্দবাড়ি স্কুলে যেখানে শঙ্কর পড়ে, সেই স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ে তারা কোন কোন জায়গা থেকে এই আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে? হুম, বা কোন কোন জায়গার ছাত্রছাত্রী? কোথাকার কোথাকার? না ভেটুরিয়া, ভেটুরিয়া আছে কিন্তু গল্পে একটা চন্দ্রবিন্দু আছে। সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি, অর্থাৎ এই ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির ছাত্রছাত্রীরাই সাধারণত এই আকন্দবাড়ি স্কুলে পড়ে। হুম, তো পূর্ণ বাক্যে লিখলে কেমন লিখবে? না আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি থেকে পড়তে আসে। কেমন? তারপর দুইয়ের দাগে দেখো, স্কুলের জানলা থেকে কি কি দেখা যায়? কি দেখা যায়? তাদের স্কুলের জানালাটা তো ভাঙা ছিল। হুম, সেই জানালা থেকে কি দেখা যেত? না আকাশের মেঘ এবং উড়ন্ত পাখি। গল্পে আমরা কি দেখি? যে আকাশের মেঘ দেখা যায় বা পাখি উড়ছে সেটাও দেখা যায়, তাই তো? তো তোমরা কি লিখবে? না স্কুলের, দেখো গল্পে আরো ওই স্কুলের জানালা থেকে আরো অনেক কিছু ছিল। পরে পরে তো আমাদের এখানে একটি বাক্যে উত্তর লেখা, তাই সংক্ষেপে লিখতে হবে যে স্কুলের জানালা থেকে আকাশের মেঘ ও উড়ন্ত পাখি দেখা যায় বা উড়ে যাওয়া পাখি দেখা যায়। তোমাদের যেটা সহজ মনে হবে সেটা লিখতে পারবে। তারপর তিনের দাগে, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? কিসের স্বপ্ন দেখে? না পাখির মতো সেও আকাশে উড়ছে, তাই তো? এটাই মূল। এবং গল্পের শেষের দিকে আমরা দেখি যে সে স্বপ্নে আরো দেখে যে বাতাসের রং নীলচে, ঘরদোর সব খয়েরি রঙের। হুম, এবং স্বপ্নে আহ আহ, জলের তলায় ধাক্কা খেলে, বাসে ধাক্কা খেলে টের পাওয়া যায় না, ব্যথা পেলে সেটা ব্যথা থাকে না, ব্যথা লাগে না, এগুলো দেখো। তো এখানে সংক্ষেপে একটি বাক্যে যেহেতু বলেছে, তাই অল্প লিখলেই চলবে। তো শঙ্কর কিসের স্বপ্ন দেখে? না শঙ্কর পাখির মতো আকাশে উড়ছে এই স্বপ্ন সে দেখে থাকে। ঠিক আছে?
বা শঙ্কর স্বপ্ন দেখে যে পাখির মতো সেও আকাশে উঠছে। ঠিক আছে, এরকমটাও লিখতে পারো। তারপর 4-এর দাগে দেখ, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? বাতাসের রং কি? না, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। হুম? তারপর 5-এর দাগে, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম বলো। তো আমরা জেনেছি যে এমু পাখিরা উড়তে পারে না, তারা শুধু দৌড়াতে পারে। তারা মানে এমু পাখি দৌড়বাজ পাখি নামে পরিচিত। তো সেই রকম এমুর মতো আর কোন পাখি যে দৌড়াতে পারে উড়তে পারে না, এরকম একটি পাখির নাম বলো। যেমন উট পাখি। আচ্ছা, তো এটাকে পূর্ণ বাক্যে কিভাবে লিখবে? না, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম হলো উট পাখি। ঠিক আছে। তারপর 3-এর দাগে, গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। যে বিদ্যালয়, অনিল, জগৎ, একাগ্রচিত্ত, পাখা, রোপণ করা। তো এই বিদ্যালয় অর্থ যা, গল্পে এই বিদ্যালয় অর্থের একটা সমার্থক শব্দ রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বলতে হবে। তো গল্পে আমরা বিদ্যালয় অর্থের আর কোন শব্দ দেখেছিলাম? যে স্কুল, তাই তো, আকন্দবাড়ির স্কুল। তাহলে একই অর্থযুক্ত শব্দ কি হবে বিদ্যালয়? স্কুল। দেখো এই বক্সটা হলো 3-এর দাগের উত্তরের বক্স। কেমন? তো বিদ্যালয়, স্কুল। অনিল, অনিল আকাশ। তাহলে গল্পে আমরা আকাশ এর শব্দটি আমরা দেখেছি। জগৎ, জগতের সমার্থক শব্দ হিসাবে বা একই অর্থযুক্ত শব্দ গল্পে কি দেখেছি? না, পৃথিবী, তাই তো। তারপর দেখো একাগ্রচিত্তে, একাগ্রচিত্ত কি? এক মনে, হ্যাঁ, মন দিয়ে মগ্ন হই। তো সেটা আমরা দেখি তন্ময়, তাই তো। মানে বইতে আমরা এই তন্ময় শব্দটি আমরা দেখেছি। তারপর পাখা, পাখার বদলে আমরা গল্পে একই শব্দের আরো একটি ভিন্ন শব্দ ছিল, মানে একই অর্থে কি ছিল? ডানা, যে ডানা কেটে, মানে ডানা মেলে বাতাস কেটে বেরোয়, ওড়ে। তো পাখা কি হবে? ডানা। রোপণ করা, রোপণ করার একই অর্থ বিশিষ্ট শব্দ বইয়ে আমরা কি পেয়েছিলাম? না, রোয়া। রোয়া মানেই তো রোপণ করা। তাহলে হলো বিদ্যালয়, স্কুল, অনিল আকাশ, জগৎ পৃথিবী, একাগ্রচিত্ত তন্ময়, পাখা ডানা, রোপণ করা রোয়া। ঠিক আছে। তারপর 4-এর দাগ, বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা। ভিজে, ভিজে শব্দের বিপরীত অর্থ কি? ভিজে শুকনো। এই হলো, এই বক্সটা হলো 4-এর দাগের উত্তর। ঠিক আছে। তো ভিজে, ভিজের বিপরীত হবে শুকনো। তো শুকনো দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। এটা, এই বাক্য রচনাগুলো তোমরা নিজেরাই করো। কেমন? এটা অনেক সহজ, তোমরা তোমাদের নিজেদের মতো করেই তোমরা লিখো। তারপর কি আছে? রাত, রাতের বিপরীত অর্থ কি? না, দিন। দিন দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। আচ্ছা, তারপরে দেখো বাইরে, বাইরে শব্দের বিপরীত অর্থ কি হবে? বাইরে, ভিতরে। হুম? তারপর গাঢ়, গাঢ় শব্দের বিপরীত অর্থ কি? হালকা। বিশ্বাস, অবিশ্বাস। তো এই যে বিপরীতার্থক যে শব্দগুলি বেরিয়েছে, এগুলি দিয়েই একটা করে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ শুকনো, এই শুকনো শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তেমনি দিন, দিন দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। ভিতরে দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। হালকা দিয়ে, অবিশ্বাস দিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, এটা তোমরা করে দিও। তারপর 5-এর দাগে রাখো সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ, দেখো বঙ্গোপসাগর,
বঙ্গোপসাগর। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? বঙ্গোপসাগর। তো বঙ্গযুক্ত উপসাগর, বঙ্গোপসাগর। তন্ময়, তৎ যুক্ত ময়, তন্ময়। সাবধান, স যুক্ত অবধান, সাবধান। ত্রিশেক, ত্রিশ যুক্ত এক, ত্রিশেক। পঞ্চানন, পঞ্চাননের সন্ধি বিচ্ছেদ কি? পঞ্চানন, পঞ্চ যুক্ত আনন, পঞ্চানন। এই বক্সটা হলো সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ এই 5 দাগের এই উত্তর এখানে দেওয়া। ঠিক আছে, তারপর দেখো 6 দাগে, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটো স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপে লেখো। তো দেখো এই একটা বক্স করা হয়েছে, যার মধ্যে বিশেষ্য বিশেষণ নির্ণয় করা হয়েছে। প্রকৃতি, তো কি বিশেষ্য? প্রকৃতি, প্রকৃতির বিশেষণ কি হবে? প্রাকৃতিক। ব্যথা, ব্যথিত। মাটি, মেটো। বিশ্বাস, বিশ্বাসী বা বিশ্বস্ত। জল, জলীয়। মাঠ, মেঠো। শব্দ, শাব্দিক। এই বিশেষ্যগুলির বিশেষণ রূপ। ঠিক আছে, তো এটা এই স্তম্ভটা হলো 6 দাগের। ঠিক আছে, 6 দাগের উত্তর এগুলো। তারপর 7 দাগে দেখো, সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। অর্থাৎ একটা করে বাক্য রচনা করে দেখাতে। ভাষা, সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ, অর্থাৎ একই উচ্চারণ হবে কিন্তু তার শব্দের অর্থ আলাদা হবে। দেখো এটাও ভাষা, এটাও ভাষা, এবং তাদের বানানো আলাদা হবে। ভাষাটাও ভাষা, সমুচ্চারিত, অর্থাৎ একই রকম উচ্চারণ হচ্ছে কিন্তু এদের অর্থ আলাদা, এদের বানান আলাদা। তো ভাষা, ভয়াকার মধ্যাহ্নসহায়কার ভাষা। এই ভাষার মানে কি? যে যার দ্বারা কথা বলা হয়, যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাকে বোঝাচ্ছে। ভয়াকার দন্তের ভাষা, এই ভাষা মানে কি? ভেসে থাকা। তো দুটো একই উচ্চারণ হলেও দেখো অর্থ আলাদা, এবং এইগুলি তো আলাদা আলাদা বাক্যে প্রয়োগ করতে হবে, অর্থাৎ একটা করে বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, তারপর দেখো পরে, 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 এটা ডয় শূন্য র, পরে। তো এই পরে মানে কি? পড়াশোনা করে, পড়াশোনা করাকে পড়া বোঝায়, তাই তো, যে পড়া করো। পরে, পরে হলে কি? পরিধান করে, যে এই জামাটি সে পরে, নীল রঙের জামাটি সে পরে। তো এই পরা মানে কি? এটা পরিধান করা বোঝাচ্ছে। একটা পরে হলো পড়াশোনা করা, বা পরে, একটা পরে মানে পরিধান করে। তো সেই অর্থ তোমরা বুঝতে পারছো, সেই অনুযায়ী বাক্য রচনা করবে এক একটা। ঠিক আছে, তেমনি দেখো শঙ্কর, শঙ্কর একই রকম উচ্চারণ কিন্তু তার অর্থ আলাদা। তালবস্যই অনুস্বার কর শঙ্কর মানে কি? যে শিবকে বোঝায়, তাই তো, মহাদেব শিবকে বোঝায় শঙ্কর। আর দন্তেশ্ব অনুস্বার কর শঙ্কর মানে হলো মিশ্র। আচ্ছা, এবার দেখো মাথা, মাতা প্রায় একই রকম উচ্চারণ। মাথা, মাতা একদম একই রকম নয়, কিন্তু প্রায় সমুচ্চারিত শব্দ এগুলিকে বলা যায়। তো মাথা মানে কি? আমাদের মাথা অর্থাৎ মস্তক বোঝায়। আর মাতা মানে কি? মা, তাই তো। তারপর দেখো বাঁশ আর বাঁশ। বাঁশ মানে কি? যে বংশ, বাঁশ বোঝায়, যেটা দিয়ে কঞ্চি, বেত ইত্যাদি হয়ে থাকে আর কি, সেই সেই বাঁশের কথা বলা হচ্ছে, বংশ বাঁশ। আর বাস, বয়াকার উদ্দেশ্য বাস মানে কি? বসবাস করা, বাস করাকে বোঝায়। ঠিক আছে, তো এই হলো, এই দেখো এই বক্সটা এই সমুচ্চারিত শব্দের অর্থ
এখানে এই বক্সের মধ্যে সবগুলি দেওয়া রয়েছে। তো এই এই যে অর্থ তোমরা জেনে নিলে এবং সেই অনুযায়ী এগুলির আলাদা আলাদা এক একটা বাক্য রচনা করতে হবে। কেমন? তো তোমাদের সাহিত্য মেলার দ্বিতীয় অধ্যায়ের শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়েও খানিকটা আলোচিত হয়েছে। তো আজকে এটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরের আলোচনার পর্ব নিয়ে। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।